আবার স্বাগত বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রনক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেছে, বন্ধ হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা পাল্টা হামলা, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। হু হু করে কমছে জ্বালানি তেলের দাম। ছুটির কারণে দুদিন বন্ধ থাকার পর আজ লেনদেন শুরু হওয়ার পর থেকেই কমতে থাকে তেলের দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় 6.5%, ব্যারেল প্রতি 6.18 মার্কিন ডলার কমে বিক্রি হচ্ছে 90.60 ডলারে। গেল সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে 100 মার্কিন ডলারের উন্নীত হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডেও বড় দরপতন দেখা যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল WTI ক্রুডে দাম কমেছে 5.74 মার্কিন ডলার, বিক্রি হচ্ছে 83.57 ডলারে, যার আগের দিনের কার্যদিবসের চাইতে 6.43% কম। চলতি 2026-27 অর্থ বছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে মোট 63.40 বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটি 2025-26 অর্থ বছরে অর্জিত রপ্তানি আয়ের তুলনায় প্রায় 15% বেশি। সচিবালয় সংবাদ সম্মেলনে তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আরও জানিয়েছেন, চলতি অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 55.20 বিলিয়ন ডলার। সেবা থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.20 বিলিয়ন ডলার। বিদায় 2025-26 অর্থ বছরে সরকার মোট 63.50 বিলিয়ন ডলার পণ্য ও সেবা রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। অর্থাৎ চলতি অর্থ বছরে গত অর্থ বছরের তুলনায় সামগ্রিক রপ্তানি লক্ষ্যমাত্রা 10 কোটি ডলার কমানো হয়েছে। তো তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অনিশ্চয়তা, পলিসি স্টেবিলিটি, পলিসি প্রেডিক্টেবিলিটি, এই অনিশ্চয়তার ধাপগুলি পেরিয়ে এখন একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সো পলিসি প্রেডিক্টেবিলিটিটা আছে, নাম্বার 1। নাম্বার 2, এই সরকার ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক বাধাগুলি দূর করা, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে প্রথম দিন থেকেই নিবিড়ভাবে কাজ করছে। এক বছর পর পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা বলেন, রুটটি ফের চালুর মাধ্যমে দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে। এ সময় বিমান প্রতিমন্ত্রী জানান, 2034 সালের মধ্যে আরও 50টি উড়োজাহাজ বিমানের বহরে সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন তাফসির ফিজা। অলাভজনক হয় 2025 সালের 1 জুলাই বন্ধ হয়ে যায় ঢাকা নারিতা ফ্লাইট। জাপান বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় আবারও চালু হলো এই রুটের ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এই সময় তিনি জানান, ভবিষ্যতে এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি লাভজনক হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, দক্ষ জনশক্তি, যাতায়াত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয়তা বিবেচনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেন। ইতিমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে জাপান প্রবাসীরাও খুব খুশি। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে বিমান বহর 50টি উড়োজাহাজ উন্নয়ন করা। অবশ্যই এটা লাভজনক হবে বলেই আমরা পর্যালোচনা করেছি এবং বিমান ক্যালকুলেশন করেছি। এখন থেকে আর কোনো রুটে ফ্লাইট বন্ধ হবে না বলে এই সময় জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাফসির ফিজা, একুশে টেলিভিশন। আরও তীব্র হয়েছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। শুধু গণপরিবহন নয়, ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যান চলাচলও। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছে পাম্প কর্তৃপক্ষ। হাকিম মাহির রিপোর্ট।
মোহাম্মদ পারভেজ রাজধানীর একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক। তার রোগী একটি শিশু। দারুস সালামের একটি পাম্পে এসেছেন গ্যাস নিতে। যে কোনো সময় শিশুটিকে নেওয়া হতে পারে অন্য হাসপাতালে। এমন পরিস্থিতিতে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন গ্যাসের জন্য, অথচ কখন পাবেন জানেন না। শিশুতে বাচ্চা রেখে আসছে, ওইখানে ওনারা বললো যে ভাই আপনি একটু বসেন, আমার বাচ্চারা হয়তো বা ভর্তি না নিলে আমার অন্য জায়গায় শিফট করতে হবে। আমি কি তাহলে আমি একটু গ্যাস নিয়ে আসি। এখন এই যে সিরিয়াল তো দেখতেই পারতেছেন, এখন কতক্ষণ লাগে এটার কোনো ঠিকই নেই। পারভেজের মতো আরও অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভারও এমন অপেক্ষায়। সঙ্গে আরও অনেক জরুরি কাজে ব্যবহৃত গাড়ি আছে এই লাইনে। এই মুহূর্তে ঘড়িতে ঠিক 1টা বাজে। আমি রয়েছি কল্যাণপুরের হাফিজা পাম্পে। সেই বিকেল 3টা থেকে এখনো পর্যন্ত বিভিন্ন গাড়ির ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা এখনো পর্যন্ত পাননি গ্যাস। আমরা সরাসরি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, আসলে কি কারণে তারা গ্যাস পাচ্ছেন না এবং বর্তমানে পাম্পের কি অবস্থা। কাল 3টার থেকে অপেক্ষা করতেছি, খায়া না খায়া, এই গ্যাস আছে এই নাই কতক্ষণ বন্ধ করে আবার ছাড়ে। সারা রাত জায়গা থেকে দিনে গাড়ি চালানো তো সম্ভব না, এটা আমাদের আরো ক্ষতিগ্রস্ত হবো আমরা। চালকরা জানান, অভাবের সংসারে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। এমন বাস্তবতায় গাড়ি চালক ও পাম্প কর্মীদের মধ্যে কখনো কখনো চলে তর্ক বিতর্ক কিংবা হাতাহাতি। গ্যাসের জন্য দাঁড়ায় আছি, দেখালো রোগী সেবা দিতে পারি না, অনেক সময় মানুষ মারা যায় সেটাও নিতে পারে না। ভয়াবহ অবস্থা, রাস্তা ইনকাম নাই, মালিকে জমা কম নেয় না, আমরা আছি মহাবিপদে। পেট্রোল ও অকটেনের মতো গ্যাস সংকটের পেছনেও দাম বাড়ানোর পায়তারা দেখছেন চালকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করছে পাম্প কর্তৃপক্ষ। আমাদের মনে হয় যে কোনো একটা সিন্ডিকেট, নালে মনে করেন এদিকে গ্যাস আছে এদিকে গ্যাস নাই। এটা যে ড্রাইভাররা বলতেছে যে আমরা দাম বাড়ানোর কে? চলমান গ্যাস সংকটের সমাধান না হলে আন্দোলনে যাওয়ার কথাও বলছেন যানবাহন চালকরা। বর্তমান যে অবস্থা, আমার আন্দোলনে না যাওয়া উপায় নাই। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 333 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 64,944 পয়েন্ট। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 264 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,227 পয়েন্ট। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,612 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,834 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 690 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,750 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,632 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের ব্যাংকিং খাতে আমরা কথা বলবো পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আলী এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।